সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সাবেক সদস্য লতিফ সিদ্দিকীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মোশাররফ। মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতারকৃত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। শাপলা চত্বরের মামলা এবার কিন্তু আদালতে ফাঁসির রায় এসেছে সাবেক এমপি লতিফ সিদ্দিকীর। আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব এবং তাকে আজকে এই গ্রেপ্তারি পরোয়ানা মূলে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে অনারেবল ট্রাইব্যুনালে হাজির করেছেন। আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকী কিন্তু এবার কঠিন শাস্তির মুখে পড়তে যাচ্ছে। হ্যাঁ দর্শক, শাপলা চত্বর যে অকারেন্স হয়েছে, যে শত শত ছাত্রের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, সেই ঘটনায় সেই কাল রাতে দর্শক সেই মামলায় কিন্তু এবার গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগ নেতা এবং কি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, যে কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু পলাতক ছিল। তবে সবচাইতে বড় কথা হলো তার বিরুদ্ধে শুধু শাপলা চত্বরের মামলাই নয়, আরো বেশ কয়েকটি মামলাও কিন্তু রয়েছে। অতীতেও কিন্তু আমরা দেখেছি সে কিন্তু ইসলামকে অবমাননা করেও কিন্তু বেশ কয়েকবার বক্তব্য দিয়েছে, আর যার ফলশ্রুতিতেই কিন্তু তার মন্ত্রিত্ব চলে গিয়েছিল সেই সময়ে। তবে দর্শক, এবার আর কিন্তু তার ছাড় নেই। শাপলা চত্বর সেই কাল রাতে যে ঘটনা ঘটিয়েছে, এই আওয়ামী লীগ গ্যাং মিলে যার সঙ্গে কিন্তু সামিল ছিল এই লতিফ সিদ্দিকীও, আর সেই মামলায় কিন্তু এবার তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এমনকি তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবার আদালতে কিন্তু তার কঠিন শাস্তি অর্থাৎ সর্বোচ্চ শাস্তিটুকুই কিন্তু দর্শক প্রকাশ করা হচ্ছে। হ্যাঁ দর্শক, যেটা কিছুটা অংশবিশেষ কিন্তু আপনারা ভিডিও শুরুতে দেখে বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই দর্শক, আপনার কাছে এতটুকু অনুরোধ থাকবে আমাদের ভিডিওটি অন্ততপক্ষে শেষ পর্যন্ত দেখবেন, তবে কিন্তু আজকের ঘটনাটা একেবারে মূল বিষয়টি কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে দেখিয়ে নিয়ে আসি আদালতে লতিফ সিদ্দিকীর আসলে কি রায় এসেছে। শাপলা চত্বর গণহত্যা মামলার আসামি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সহকর্মী জাবেদ আক্তার আছেন সেখানে, বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাবেদ, আব্দুল লতিফ সিদ্দিকীকে তো হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে, তো এখন পরবর্তী আইনি কার্যক্রম সম্বন্ধে আমাদেরকে একটু জানান। এখন থেকে ঠিক 12 মিনিট আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে, এবং ঠিক দুপুর 1টার সময় তাকে বহনকারী একটি মাইক্রোবাস, যেটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কার্যালয় থেকে দুপুর 1টার সময় এখানে এসে পৌঁছে, এবং তিনি খুব তড়িঘড়ি করেই তাকে পুলিশ আমার ঠিক ডান পাশে যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর যে হাজতখানা, সেই হাজতখানাতে তাকে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর যে আদালত, সেখানে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2, সেখানে মতিঝিলের যে শাপলা চত্বরের যে মামলাটি, সেই মামলাটি চলমান রয়েছে, সেখানে তাকে হাজির করা হবে। এবং আপনি জানেন যে গতকাল বুধবার সন্ধ্যা 6টার দিকে লতিফ সিদ্দিকীকে তার গুলশান 1-এর যে নিজ বাসভবন, সেখান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি, এবং গ্রেপ্তার করার পরে এখানে তাকে আনার আগ পর্যন্ত এতক্ষণ তিনি ডিবির হেফাজতেই ছিলেন। আমরা দেখেছি যে লতিফ সিদ্দিকীর সাথে তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনিও এসেছেন, যদিও তিনি এই মামলার কোনো আসামি নন, এবং তার সাথে আমরা কথা বলারও সুযোগ পাইনি। তিনি কেন এসেছেন, হয়তো এমন হতে পারে যে ভাইয়ের সাথেই হয়তো তিনি এসেছেন, কিন্তু কোনো মামলার আসামি হয়ে নন। তিনি তার সাথে হয়তো সঙ্গ দেওয়ার জন্য এসেছেন, বা আইনি প্রক্রিয়া কী হবে বা আইনজীবীদের সাথে হয়তো কথা বলতে চান এই বিষয়টি। আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড বলি যে 2013 সালে মতিঝিলের 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের যে সমাবেশকে কেন্দ্র করে হত্যাযজ্ঞ হয়েছিল ওই 5ই মে এবং 6 মে, এবং এই ঘটনায় ঢাকাতে 32 জন, নারায়ণগঞ্জে 20 জন, চট্টগ্রামে 5 জন এবং কুমিল্লায় 1 জন, মোট 58 জন এই ঘটনায় তারা নিহত হয়েছেন। এইভাবেই প্রসিকিউশনের পক্ষ থেকে তারা শনাক্ত করতে পেরেছেন। যদিও তারা এটি অধিকার নামক একটি সংগঠন, মানবাধিকার সংগঠন, তাদের যে প্রতিবেদন, তারা 61 জনের একটি নিহতের তালিকা দিয়েছিল, সেটিকে ধরেই তারা পরবর্তী তদন্ত কার্যক্রম তারা এগিয়েছেন, এবং তারাও প্রসিকিউশনের জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর যে তদন্ত সংস্থা তারা কিন্তু এখানে যে পরবর্তী যে তদন্ত করেছেন সেখানে তারা 61 জনের তালিকায় পেয়েছেন, কিন্তু তার মধ্যে 58 জনের পরিচয় শনাক্ত করা গেছে। এই ঘটনা যখন ঘটে তখন লতিফ সিদ্দিকী তিনি বস্ত্র ও পাট মন্ত্রীর দায়িত্বে ছিলেন। 2008-এ যে নির্বাচন হয়েছিল, তারপরে আওয়ামী লীগ সরকার গঠন হয়। আওয়ামী লীগ সরকারের তিনি বস্ত্র পাট মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন 2014 নির্বাচনের আগ পর্যন্ত। এখানে তার বিরুদ্ধে কি অভিযোগ এই মামলাতে সেখানে জানতে চাওয়া হয়েছিল চিফ প্রসিকিউটরের কাছে। তিনি বলেছেন যে ওই সময় যে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, যেটি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তাদের বিরুদ্ধে রয়েছে, এবং পরবর্তী ধাপে যারা
যারা পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন এই ঘটনা কিভাবে তাণ্ডব চালানো হবে, কিভাবে হেফাজতের নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করা হবে, সেই বিষয়গুলোর যে পরিকল্পনার যে অংশটুকু সেখানে লতিফ সিদ্দিকী জড়িত ছিলেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং এই মামলাতে 8 জন গ্রেপ্তার ছিলেন। পরবর্তীতে সাবেক আরও 2 জন মন্ত্রী হাসানুল হক ইনু এবং ডক্টর আব্দুর রাজ্জাক তারা অন্য মামলাতে গ্রেপ্তার আছেন, তাদেরকে এই মামলাতে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় এবং সেই আবেদন সেদিনই মঞ্জুর হয়। এবং এই 41 জনের যে আনুষ্ঠানিক অভিযোগ সেটি আমলে গ্রহণ করেন ট্রাইব্যুনাল 2 এবং একই সাথে এই 10 জনের বাইরে যে 31 জন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদ সহ আরও যারা আছেন, এই 31 জন যে পলাতক রয়েছেন আসামি, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তো এরকম একটি অবস্থার মধ্যে থেকেই এই মামলার 10 নম্বর আসামি লতিফ সিদ্দিকী, তাকে এই মামলার তিনি একজন অন্যতম আসামি হিসেবে তাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। এবং তার আগে এর আগে কিন্তু তাকে আরও একবার গ্রেপ্তার করা হয়েছিল। সেটি হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবিধান ও মুক্তিযুদ্ধর বিষয়ে একটি আলোচনা চলছিল। সেখানে একটি মবের শিকার তিনি হয়েছিলেন। অনেকেই সেখানে তাদেরকে ওখানে আটক করা হয়েছিল। পরে পুলিশ তাদেরকে হেফাজতে নেয় এবং শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের যে মামলা, সেই মামলাতে তাকে পরবর্তীতে গ্রেপ্তার দেখায়। 28 আগস্ট গত বছরের এই গ্রেপ্তার হওয়ার পরে তিনি নিম্ন আদালত থেকে জামিন পান, পরবর্তী হাইকোর্ট থেকেও তাকে জামিন দেওয়া হয় এবং তিনি গত বছরের 6 নভেম্বর এই জামিনে মুক্তি পান। এবং তার পরবর্তীতে তিনি এই মামলার আসামি হিসেবে, যেটি নিম্ন আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে চলছে, সেখানে তিনি বেশ কয়েকবার হাজিরা দিয়েছেন। গতকালও তিনি হাজিরা দিতে গিয়েছিলেন এবং তখন তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন যে তিনি হেফাজতে ইসলামের যে হত্যার যে মামলা, সেখানে যে তাকে আসামি করা হয়েছে, যদি তাকে গ্রেপ্তার করা না হয় তাহলে আগামী সপ্তাহে রবি অথবা সোমবারে তিনি নিজেই আত্মসমর্পণ করবেন, এই কথা তিনি জানিয়েছিলেন। তিনি এটাও বলেছিলেন যে আমি আত্মগোপনে থাকার মানুষ নই, আত্মপ্রকাশ্যে থাকার মানুষ। এবং একই সাথে তিনি হেফাজতে ইসলামের এই ঘটনায় নিজের যে দোষ অস্বীকার করেছেন। তিনি বলছেন এখানে আমি কোনোভাবেই দায়ী ছিলাম না। এবং এই ঘটনা যখন ঘটে দুপুরের দিকে, তারপরে কয়েক ঘন্টার মধ্যেই তার গুলশানের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ছিলেন এবং 2014 সালে তিনি হজ নিয়ে একটি মন্তব্য করেছিলেন, যেটি নিয়ে আলেম সমাজের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দেশজুড়ে অনেকের মধ্যে তাকে পদত্যাগ করার দাবি উঠে। এমন অবস্থায় তাকে সংসদ সদস্য পদ তার বাতিল করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগের পদ থেকেও তিনি পদত্যাগ করেন এবং তাকে বহিষ্কারও করা হয়েছিল, এটা আমরা জানি। এবং সেই ঘটনার পরে 1970 থেকে 2024 সাল পর্যন্ত তিনি 6 বার টাঙ্গাইল 4 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সবশেষ 2024-এর যে নির্বাচন, সেখানে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। এবং তারপরে 5 আগস্টে যে আওয়ামী লীগ সরকারের পতন হয়, তারপরে তো স্বাভাবিকভাবেই তার সংসদ সদস্য পদ থাকে না। আপনারা জানেন 5ই মে 2013 সালে অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর যে নৃশংসতা ও গণহত্যা চালানো হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা 41 ব্যক্তির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করলে মাননীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম চৌধুরী এবং অন্য 2 জনের উপস্থিতিতে গত 27/7/26 খ্রিস্টাব্দে ওই 41 জনের বিরুদ্ধে লার্নেড চিফ প্রসিকিউটর কর্তৃক দাখিলি ফরমাল চার্জের ভিত্তিতে সহ অন্যান্য অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই মামলাটি আমলে গ্রহণ করেন এবং সকল 41 জন আসামির বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই গ্রেপ্তারি পরোয়ানার অর্থাৎ ফরমাল চার্জের সিরিয়াল 10-এ ছিলেন বা আছেন সাবেক পাটমন্ত্রী, আওয়ামী লীগ নেতা এবং সাবেক এমপি জনাব আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব। এবং তাকে আজকে এই গ্রেপ্তারি পরোয়ানা মূলে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে অনারেবল ট্রাইব্যুনালে হাজির করেছেন। অনারেবল ট্রাইব্যুনালে হাজির করার পর অনারেবল ট্রাইব্যুনালের থ্রি বেঞ্চ জাজ আমাদের বক্তব্য শুনেছেন। আসামি পক্ষে যেহেতু কোনো জামিনের আবেদন ছিল না, তখন আমাদের আবেদন মোতাবেক এবং কগনিজেন্স অনুযায়ী তাকে কাস্টডিতে নেওয়া হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তার বিরুদ্ধে অভিযোগটা কি। এই সমাবেশকে উঠিয়ে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য রাতের অন্ধকারে 3টে বাহিনী, র্যাব, পুলিশ এবং বিজিবির সমন্বয়ে ব্ল্যাক আউট করে 3টি বাহিনী 3টি অপারেশনের মাধ্যমে, যৌথ সমন্বয়কৃত অপারেশনের মাধ্যমে এই হেফাজত কর্মীদেরকে
ওইখান থেকে অপসারণ করে, ঘটনাস্থলেই বেশ কয়েকজনকে হত্যা করে, যাওয়ার পথে নারায়ণগঞ্জে হত্যা করে, আরও বিভিন্ন জায়গায় হত্যা করে। এই বিষয়টি নিয়ে সন্ধ্যার বিকালবেলায় সেই দিন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মরহুম আশরাফুল ইসলাম আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক তৎকালীন প্রভাবশালী নেতা এবং নীতি নির্ধারণ পর্যায়ে যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা বৈঠক করেন। বৈঠকে যারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী, যেটা পরদিন দৈনিক যুগান্তর সহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এবং ওইখানে তাদের মূল সিদ্ধান্ত ছিল, তারা ঢাকা ছাড়ুন স্লোগান দিয়েছিল নেতাকর্মীদের উদ্দেশ্যে, এবং বলেছিল তারা মানে আওয়ামী লীগের ওই সিদ্ধান্তে বলেছিল যে ঢাকা ছাড়ুন, না হলে ভবিষ্যতে ঘর থেকে বের হতে দেব না, এই মর্মে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তারপরে যখন হেফাজতের কর্মীরা নিরস্ত্র অবস্থায় তাদের অবস্থান করছিলেন, তখন এরা এই লতিফ সিদ্দিকী সহ গণভবনে যে তৎকালীন প্রধানমন্ত্রী এবং এই মামলার 1 নম্বর অভিযুক্তকে বিষয়টি অবহিত করেন, এবং তারই ফলশ্রুতিতে পরবর্তী 3টে বাহিনীর সমন্বয়ে ব্ল্যাক আউট করে এই নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার, মাদ্রাসা ছাত্র, তার সাথে দেশের যে আপামর জনতার একাংশ যোগ দিয়েছিল তাদেরকে গুলি করা হয়েছিল। এই মর্মে 61 জনকে আমরা তথ্য পেয়েছি, এবং তারই অভিযোগে অনারেবল ট্রাইব্যুনাল কগনিজেন্স নিয়েছিলেন, এবং তাই ওয়ারেন্ট এক্সিকিউশন করে আজকে তাকে নিয়ে আসা হলে জেল হাজতে প্রেরণে। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, একে তো এই লতিফ সিদ্দিকী ফ্যাসিস্টের দর্শক অনুসারী ছিল, ফ্যাসিস্টের অনুসারী ছিল, এমনকি সে মুক্তিযুদ্ধ করেছে এমনটা বলে, অর্থাৎ মুক্তিযুদ্ধকে ব্যবসা বানিয়ে কিন্তু নানা রকম কিন্তু দর্শক পদ পদবি হাসিল করেছিল আওয়ামী লীগের সময়। যদিও দর্শক ধর্মকে অবমাননা করা অপরাধে কিন্তু তাকে আওয়ামী লীগের আমলে কিন্তু মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা হয়েছিল, এমনকি গ্রেপ্তারও দেখানো হয়েছিল সে সময়। তবে দর্শক, একটা কথা আছে না, কুকুর লেজকে আর শোধরায়, এটাই কিন্তু হয়েছে লতিফ সিদ্দিকীর ক্ষেত্রেই। কিন্তু সে তারপরও কিন্তু শোধরায়নি, বারবারই কিন্তু দর্শক আওয়ামী লীগের নামে সাফাই গিয়ে এমনকি দর্শক মুক্তিযুদ্ধকে দর্শক ব্যবসা হিসাবে কিন্তু উন্মোচন করে কিন্তু সে নানা রকম স্বার্থ কিন্তু হাসিল করেছে। তবে তার মন্ত্রিত্ব থাকাকালীন, এমপিত্ব থাকাকালীন দর্শক শাপলা চত্বরে দর্শক যে অকারেজ হয়েছে, সেদিন রাত্রে দর্শক শত শত ছাত্রের আলেমোলামার প্রাণ কেড়ে নিয়েছিল। সেই রাত্রে দর্শক হাসিনার যে ফ্যাসিস্ট বাহিনী, সেই ফ্যাসিস্ট বাহিনী মিলে তার কিন্তু দর্শক অন্যতম একজন সমন্বয় কিন্তু ছিল এই লতিফ সিদ্দিকী। তার ইন্ধনেই কিন্তু দর্শকের ঘটনাটি ঘটানো হয়েছে। আর সেই মামলায় কিন্তু এবার একেবারে কিন্তু দর্শক এই লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার তো করা হয়েছে, সঙ্গে কিন্তু দর্শক তার এবার সর্বোচ্চ শাস্তিটুকুই কিন্তু হতে যাচ্ছে আদালতে। ইতিমধ্যে কিন্তু দর্শক তাকে আদালতে ওঠানো হয়েছে, যেমনটা কিন্তু দর্শক আপনারা ভিডিওতে কিন্তু দেখতে পেয়েছেন কিছুটা অংশবিশেষ, এমনকি আর যে কোন মামলায় কি সাজা হতে পারে তার দর্শক সেটাও কিন্তু দেখতে পেয়েছেন আইনজীবীর কথা অনুসারে। আর এগুলো দেখার পর দর্শক আপনার কি মনে হয় লতিফ সিদ্দিকীকে দর্শক অবিলম্বে সর্বোচ্চ শাস্তিটুকু দেওয়া দরকার? দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আশা করি পরবর্তী আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।